আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন নং 1 সমাধান করব। যেহেতু আমরা আর্থিক বিবরণী অধ্যায় প্রস্তুত করতেছি, তাই আমরা চিরন্তন সত্য হিসেবে বলতে পারি আমাদের প্রশ্নে একটা রে অমিল দেওয়া থাকবে। আমরা যদি সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন নং 1 দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে বলা আছে প্রাইম বাংলা লিমিটেডের 2023 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া অমিল নিম্নরূপ। প্রাইম বাংলা লিমিটেড 2023 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের সমাপনী জের দ্বারা নিম্নলিখিত রেওয়া অমিলটি প্রস্তুত করেছে। যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তাই আমরা আগে থেকেই বলতে পারি রেওয়া অমিলের ডেবিট দিকে আছে সম্পদসমূহ, ব্যয়সমূহ, সংরক্ষিত আয়ের দফা যেমন হচ্ছে লভ্যাংশ প্রদান, আয়কর প্রদান, এগুলো রেওয়া অমিলের ডেবিট দিকে আছে। ঠিক তেমনইভাবে ক্রেডিট দিকে আছে আয়সমূহ, দায়সমূহ, প্রারম্ভিক রক্ষিত বা সংরক্ষিত আয়ের জের এবং শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব হিসেবে আছে শেয়ার মূলধন, সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, শেয়ার অধিকার। এই দফাগুলো আসলে ক্রেডিট দিকে থাকে। আমরা তাই রেওয়া অমিলের দফাগুলো আর চেক করলাম না। আমরা রেওয়া অমিল দেখতেছি আমাদের মিলানো আছে 10,57,200 টাকা, 10,57,200 টাকা। রেওয়া অমিলের নিচে কিছু লেনদেন আছে। এই লেনদেনগুলো মূলত জাবেদা অথবা খতিয়ান এই দুই জায়গায় কোনো না কোনোভাবে বাদ পড়ে গেছে, তাই রেওয়া অমিলে লিপিবদ্ধ হয়নি। এই লেনদেনগুলো রেওয়া অমিলে লিপিবদ্ধ হয়নি, রেওয়া অমিলে লিপিবদ্ধকরণে কোনো না কোনোভাবে বাদ পড়ে গেছে। আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন আসলে রেওয়া অমিল এবং সমন্বয় দুটাকে সমন্বয় সাধন করে আমরা আর্থিক বিবরণীর বিভিন্ন ছক প্রস্তুত করি। আমরা যদি সমন্বয়গুলো দেখি, আমাদের সমন্বয়ে একে বলা আছে সমাপনী মজুত পণ্যের মূল্য 30,000 টাকা, সাধারণ শেয়ার মূলধনের উপর 20% লভ্যাংশ ঘোষণা করতে হবে, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে 20,000 টাকা রাখতে হবে। একটি নতুন মেশিন সংস্থাপন ব্যয় 16,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। মেশিনটি 1 জুলাই 2023 তারিখে সংস্থাপন করা হয়। মেশিনের উপর 10% অবচয় ধার্য করতে হবে। 5 বিজ্ঞাপন 5টি আর্থিক বছরে সমন্বয় করতে হবে। 6 1 মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম। এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে আসব। আমাদের প্রথম যে সৃজনশীল প্রশ্ন কয়ে এখানে বলা আছে ইজারা সম্পত্তির বার্ষিক অবলোপনের পরিমাণ নির্ণয় করে। এটা একদম ইজি। আমরা ইজারা সম্পত্তি বলতে এক্স্যাক্টলি কী বুঝি? আমরা যখন একটা স্থায়ী সম্পত্তি, সেটা হতে পারে ভূমি, সেটা হতে পারে দালান কোঠা, সেটা হতে পারে মেশিনারিজ, এই স্থায়ী সম্পত্তিগুলো ক্রয় না করে আমরা যদি চুক্তিভিত্তিক ব্যবহারের জন্য অধিকার লাভ করি তখন এটাকে আমরা ইজারা সম্পত্তি বলি। এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে আমরা আসলে ব্যবহারের অধিকার লাভ করি। আমি ক্রয় করি না, একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই সম্পত্তিটা ব্যবহার করব, এই চুক্তিবদ্ধ হই, যেটাকে ইংরেজিতে বলা হয় সম্পত্তির লিজ নেওয়া বা কন্ট্রাক্ট নেওয়া। আমরা দেখতেছি আমাদের প্রশ্নে ইজারা সম্পত্তি দেওয়া আছে 64,000 টাকা। এটা আমি 8 বছরের জন্য লিজ নিছি। আসলে এটা ইজারা সম্পত্তি কেন? এই ইজারা সম্পত্তিটা হতে পারে, ইজারা সম্পত্তি মানে এক্স্যাক্টলি কী হতে পারে? সেটা হতে পারে ভূমি, দালান কোঠা, মেশিনারিজ, হতে পারে আসবাবপত্র, যে কোনো কিছু হতে পারে। ইজারা সম্পত্তির নামটা ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে সম্পত্তিটা ইজারা নিছি সেটা আসলে আমি ক্রয় করি নাই, আমি ব্যবহারের অধিকার লাভ করছি 8 বছরের জন্য। এই জন্য আমাকে 64,000 টাকা পরিশোধ করতে হবে এককালীন। আমি 64,000 টাকা এককালীন দিছি 8 বছরের জন্য। এই 64,000 টাকা দিয়ে ওই সম্পত্তিটা আমি 8 বছর ব্যবহার করব। 8 বছর পর ওই সম্পত্তিটা এক্স্যাক্টলি কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আমি প্রতি বছর ব্যবহার করার ফলে কত টাকায় শূন্যে কনভার্ট করতেছি, এটা সমানুপাতিক হারে আমরা শূন্যে ব্যবহার করি। তাই ইজারা সম্পত্তির আমরা বের করি অবলোপন। অবলোপন বলতে আসলে ব্যবহারজনিত বা সময় অতিবাহিতজনিত মূল্য ক্ষয় বা মূল্য হ্রাস। মূল কথা এতটুকুই, আর কোনো কিছুই না। তাহলে আমরা এখানে লিখব 1 নং প্রশ্নের সমাধান, লিখে লিখব ক ইজারা সম্পত্তির বার্ষিক অবলোপনের পরিমাণ নির্ণয়। কিছুই করব না, জাস্ট লিখব ইজারা সম্পত্তির অবলোপন। আমি ইজারা নিছি কত টাকা? 64,000 টাকা। ওই 64,000কে কত বছরের জন্য আমি কত বছরের জন্য লিজ নিছি? 8 বছরের জন্য। তাহলে 64,000কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে প্রতি বছর সমানুপাতিক হারে আমাদের ক্ষয়টা হবে 8,000 টাকা। এভাবে কিন্তু 8 বছর পর এই ইজারা সম্পত্তিটা শূন্য হয়ে যাবে। প্রথম বছর 8,000 টাকা ক্ষয় যাবে, দ্বিতীয় বছর 8,000 টাকা ক্ষয় যাবে, এভাবে অষ্টম বছরে গিয়ে 8,000 টাকা, তাহলে 8 8 64,000 টাকা ক্ষয় গিয়ে অষ্টম বছরের শেষে গিয়ে ওই ইজারা সম্পত্তিটা আমার শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমি ওই সম্পত্তিটা যার কাছ থেকে ইজারা নিছি সেই মালিককে ফেরত দিব। মালিককে আমাকে টাকা ফেরত দিবে না। এই জিনিসটাই হচ্ছে ইজারা সম্পত্তি। এবং ইজারা সম্পত্তি প্রতি বছর আমরা কী করতেছি? শূন্য করার লক্ষ্যে আমরা সমানুপাতিক হারে অবলোপন
রাখতেছি। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন নির্ণয়ের জন্য আমি কি করব, আমি যত টাকা ইজারা নিছি, যত বছরের জন্য নিছি, টাকাকে তত বছর দ্বারা ভাগ করলেই এক্স্যাক্টলি আমরা অবলোপন পেয়ে যাব। তাহলে আমরা ক করে ফেলতে পারলাম, ক আমাদের ডান। তাহলে কয়ে কি বলছে, ইজারা সম্পত্তির অবলোপনের পরিমাণ নির্ণয় করো। তাহলে ইজারা সম্পত্তির বার্ষিক অবলোপনের পরিমাণ আমরা পেয়ে গেলাম 8,000 টাকা। কীভাবে, 64,000কে 8 দ্বারা ভাগ করে। এবার ক্ষয় কি বলছে, ক্ষয় বলছে মোট লাভ 1,36,000 টাকা ধরে নিট মুনাফা অবলিক ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদেরকে বারবার বলতেছি, লাভ বলতেই আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হবে, কারণ লাভ মানে তো আর্থিক ফলাফল। আমরা আর্থিক বিবরণীতে আর্থিক ফলাফল তথা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য এক্স্যাক্টলি হিসাবকাল শেষে আয় বিবরণী প্রস্তুত করি। আয় বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য কি, নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করা। আমরা যখন বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি তখন আমরা লাভটাকে 3টা ভাগে বিভক্ত করি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা নিট মুনাফায় চলে আসি। কিভাবে সেটা, আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আমরা 5টা ধাপ ব্যবহার করি। এই 5টা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে আমাদের পরিচালন আয়। পরিচালন আয় বলতে আমরা নিট বিক্রয়কে বুঝি। তাহলে পরিচালন আয় মানে নিট বিক্রয়। পরিচালন আয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই বা মোট লাভ পাই। সেখান থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দেই, আমরা পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি পাই। এই পরিচালন মুনাফা বা ক্ষতির সাথে আমরা অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বিয়োগ করি, তাহলেই আমরা আসলে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ পাই। এখানে কি বলা আছে, মোট লাভ এত টাকা ধরে, তবে মোট লাভ দিয়ে দিছে, মানে কি আমাদের প্রথম ধাপ করতে হবে না, দ্বিতীয় ধাপ করতে হবে না। কারণ মোট লাভ আমরা কিভাবে নির্ণয় করি, আমরা পরিচালন আয় তথা নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা এই মোট লাভ পাই, যেটা প্রশ্নে দেওয়া আছে 1,36,000 টাকা। তাহলে আমি এই মোট লাভ থেকে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করব। এজন্য আমাকে কি করতে হবে, তৃতীয় ধাপ থেকে অঙ্কটা স্টার্ট করতে হবে এই ফলাফলটাকে নিয়ে। তাহলে আমার প্রশ্নে যে মোট লাভ দেওয়া আছে 1,36,000 টাকা, এই মোট লাভ থেকে আমি পরিচালন ব্যয় বিয়োগ করলে পরিচালন লাভ বা ক্ষতি পাবো, তার সাথে অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বিয়োগ করব, এতটুকুই। তাহলে আমরা লিখব খ, নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় দিয়ে বিবরণ টাকার ঘর 3টা করব। দিয়ে আমি প্রথমেই প্রশ্ন থেকে মোট মুনাফা বা মোট লাভ নিয়ে আসবো। এই লিখব মোট লাভ, প্রশ্ন মতে প্রশ্নে দেওয়া আছে কত টাকা দেওয়া আছে, 1,36,000 টাকা। এখান থেকে আমরা কি করব, তৃতীয় ধাপ বাদ দিব। তৃতীয় ধাপ মানে আমাদের পরিচালন ব্যয়, কারণ আমরা প্রথম ধাপ জানি পরিচালন আয়, দ্বিতীয় ধাপ জানি বিক্রিত পণ্যের ব্যয়, তৃতীয় ধাপ জানি আমাদের পরিচালন ব্যয়। এখন আমাদের কারবারে পরিচালন ব্যয়গুলো কি কি, পরিচালন ব্যয়গুলো বা কোথা থেকে আসে, পরিচালন ব্যয় আসে রেওয়া মিল থেকে এবং সমন্বয় থেকে। আমরা রেওয়া মিল এবং সমন্বয় চেক করলেই পরিচালন ব্যয়গুলো পেয়ে যাব। পরিচালন ব্যয় বলতে অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়। তাহলে আমরা শুরু থেকে চেক করি। আমাদের প্রথমে কি দেওয়া আছে, সাধারণ শেয়ার মূলধন। আসলে ব্যয় মানে তো ক্রেডিট দেখবো না, ব্যয় মানে ডেবিট, আমি শুধু ডেবিটগুলো দেখবো। শেয়ার হস্তান্তর ফি, এটা আয়। আসবাবপত্র, এটা স্থায়ী সম্পদ। উৎসব বোনাস, উৎসব বোনাস বলতে আমরা আমাদের যে প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী আছে তাদেরকে আমরা বিভিন্ন অকেশনে, যেমন আমাদের মুসলমানদের জন্য বছরে ঈদ 2টা, হিন্দুদের জন্য পূজা আছে, ঈদ এবং পূজার জন্য আমরা নিয়মিত বেতনের সাথে যে উৎসব বোনাস প্রদান করি, এটাই কিন্তু আমাদের উৎসব বোনাস। উৎসব বোনাস আসলে বেতনের মতো, এটা পরিচালন ব্যয়। তাহলে প্রথমেই আমরা উৎসব বোনাস পেলাম, পরিচালন ব্যয় হিসাবে আমরা লিখব উৎসব বোনাস। আমরা দ্বিতীয় ঘরে দেবো 20,000 টাকা, লিখলাম উৎসব বোনাস 20,000 টাকা। তারপরে ক্রয় বিক্রয়, এই ক্রয় বিক্রয় কিন্তু ক্রয় হয়ে গেছে বিক্রিত পণ্যের ব্যয়ে, বিক্রয় হয়ে গেছে পরিচালন আয়ে। তার মানে মোট লাভ নির্ণয়ের আগে এই কাজগুলো করছি, এইগুলা থেকে তো মোট লাভ বের করছি, প্রারম্ভিক মজুত, এগুলা থেকে তো আমরা মোট লাভ বের করছি। তবে মোট লাভ দেওয়া থাকার কারণে ক্রয় বিক্রয়, প্রারম্ভিক মজুত, এগুলার কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা আসবো বেতন। বেতনের কাজ হয়নি, কারণ বেতন কেন হয়নি, বেতনটা তো পরিচালন ব্যয়। আমরা লিখব বেতন। এই যে বেতন, বেতনের কাজ আছে, বেতন প্রথম ঘরে লিখবো আমরা 88,000 টাকা। কি কাজ আছে বেতনের সমন্বয় আমরা একটু দেখি। সমন্বয় নম্বর 6 বলা আছে, দেখো 6, 1 মাসের বেতন বকেয়া রয়েছে। যদি 1 মাসের বেতন বকেয়া থাকে, আমরা যে আর্থিক বিবরণী অধ্যায়টা করি, আর্থিক বিবরণী অধ্যায়ের একটা সময় নির্ধারণ আছে। আমরা যে কোনো হিসাব বিজ্ঞানে যখন হিসাব সংরক্ষণ করব, আমরা নির্দিষ্ট হিসাবকালের উপর বেস করে হিসাবগুলো সংরক্ষণ করি। আমরা আর্থিক বিবরণীতে এক্স্যাক্টলি হিসাবকালটাকে 12 মাস ধরে আমরা হিসাবগুলোকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করি। আমাদের স্ট্যান্ডার্ড
হিসাবকাল হচ্ছে 12 মাস, জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমাদের প্রতিষ্ঠানে কর্মচারীরা প্রতি বছর জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমার ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করে এবং আমাকে ওই হিসাবকালে 12 মাসের টাকা পরিশোধ করতে হয়। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে বেতন এই হিসাবকালে 1 মাসের বকেয়া আছে, তাহলে আমি এই হিসাবকালে কর্মচারীকে কত মাসের বেতন প্রদান করছি? অবশ্যই 11 মাসের। তাহলে আমরা যদি রেওয়া মিলে দেখি বেতন আমাদের 88,000 টাকা আছে, 1 মাসের তো বকেয়া আছে, তো এই 88,000 টাকা কয় মাসের? রেওয়া মিলে যে বেতনটা থাকে এটা বেতন বাবদ যেটা নগদ পরিশোধ, এই 88,000 টাকা 11 মাসের, কারণ 1 মাসের যে বকেয়া আছে। তাই আমরা বেতন প্রথম ঘরে লিখলাম 88,000 টাকা, এটা 11 মাসের, বকেয়া কয় মাসের? 1 মাসের। এখন আমি প্রকৃত ব্যয়টা দেখানোর জন্য আমাকে তো 12 মাসের হিসাবভুক্ত করতে হবে, তাহলে 11-এর সাথে 1 যোগ করলে তো ভালো হবে, এই জন্য বকেয়াটা আমরা যোগ করি, এই যে যোগ বকেয়া। তাহলে বকেয়াটা বের করবো কীভাবে? এই 88,000কে আমাদের এখানে কয় মাসের বেতন? এটা 11 মাসের, 11 দ্বারা ভাগ করব। আমি যদি 88,000কে 11 দ্বারা ভাগ করি, প্রতি মাসের আমি বেতন পাবো। আসলে প্রতি মাসে কর্মচারীকে আমরা 8,000 টাকা বেতন দেই। প্রতি মাসে যদি 8,000 টাকা বেতন দেই, আমাদের বেতন বকেয়া আছে কয় মাস? 1 মাস। তাহলে 1 মাসের জন্য 8,000 টাকা হবে, এই 8,000 টাকা আমরা লিখবো। তাহলে 88,000 টাকা আর 8,000 টাকা যোগ করলে আমি যে 96,000 টাকা বেতন পাবো, এটাই হচ্ছে 12 মাসের বেতন, যেটা হচ্ছে বেতনের প্রকৃত ব্যয়। তাহলে প্রকৃত ব্যয় কত টাকা? 96,000 টাকা। কীভাবে? আমাদের রেওয়া মিলে বেতনের সাথে বকেয়া বেতন যোগ করে, এতটুকুই। ওকে, বেতনের পর কি আছে? আয়কর সঞ্চিতি, ক্রেডিট তো দেখবো না, সংরক্ষিতায় দেখবো না। এই যে বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন আমাদের 24,000 টাকা আছে। বিজ্ঞাপন হচ্ছে প্রচার ব্যয়, তাহলে বিজ্ঞাপন লিখবো, প্রথম ঘরে লিখবো 24,000 টাকা। আর এই যে বিজ্ঞাপন যে আমাদের 24,000 টাকা আছে, সমন্বয় বলছে এই 24,000 টাকা 5টি আর্থিক বছরে সমন্বয় করতে হবে। তার মানে আমরা বিজ্ঞাপন খরচ করছি 24,000 টাকা, প্রচার ব্যয় করছি 24,000 টাকা, কিন্তু এই 24,000 টাকা পুরোটাই চলতি বছরে আয়ের বিপক্ষে চার্জ করব না। তার মানে পরিচালন ব্যয় হিসাবে 24,000 টাকা দেখাবো না, না দেখিয়ে কি করব? এই 24,000 টাকা 5টি আর্থিক বছরে ধীরে ধীরে আমরা পরিচালন ব্যয় হিসাবে মূল্যায়ন করব বা আয়ের বিপক্ষে চার্জ করব। তাহলে আমরা যদি 24,000কে 5টি আর্থিক বছরে চার্জ করি, তাহলে 24,000কে 5 দ্বারা ভাগ করো, তাহলে প্রতি আর্থিক বছরে তুমি কয় টাকা করে ব্যয় দেখাবা এক্স্যাক্টলি তুমি পেয়ে যাবা। তাহলে তুমি যদি 24,000কে 5 দ্বারা ভাগ করো, তাহলে তুমি প্রত্যেক আর্থিক বছরে 4,800 টাকা ব্যয় দেখাবা। তাহলে তুমি এই বছর বিজ্ঞাপন খরচ করছো 24,000 টাকা, বুঝে নিতে হবে এটা প্রথম বছর। তাহলে প্রথম বছর 24,000 টাকা ব্যয় করলা, তারপরে পরিচালক পর্ষদ সিদ্ধান্ত নিল এই 24,000 টাকা কয় বছরে তুমি সমন্বয় সাধন করবা? 5 বছরে। তাহলে তুমি প্রতি বছর এই 4,500 টাকা করে আয়ের বিপক্ষে চার্জ করবা, মানে ব্যয় দেখাবা। তাহলে এই বছরেও তো তুমি ব্যয় দেখাবা 4,500 টাকা, তাহলে এই যে 4,800 টাকা তুমি কিন্তু টাকার ঘরে দিয়ে দিলে। কিন্তু তুমি তো বিজ্ঞাপন লিখছো 24,000 টাকা, তুমি টাকার ঘরে 4,800 টাকা দিলে কেন? কারণ ব্যবস্থাপক সিদ্ধান্ত নিছে, অর্থাৎ পরিচালক পর্ষদ সিদ্ধান্ত নিছে যে প্রতি বছর ব্যয় দেখাবো 4,800, তাহলে ব্যয় তো 4,800 দেখাইতে হবে। তাহলে প্রথম বছরের জন্য বিলম্বিত বিজ্ঞাপন কত? কারণ আমাদের ব্যয় কিন্তু 4,800 হবে, তাহলে বিলম্বিত হবে 5 ভাগের 1 ভাগ তো ব্যয় হলো, তাহলে 5 ভাগের 4 ভাগ হবে বিলম্বিত। তাহলে আমরা দেখো মাইনাস বিলম্বিত, এই 24,000কে টোটাল আমি কয় বছরে অবলোকন করব? 5 বছরে, 5 দ্বারা ভাগ করব। এই বছর প্রথম, এই বছর অবলোকন 1 হয়ে গেল, তাহলে এই বছরে 1 বছরে যদি অবলোকন হয়, পরবর্তী বছরের জন্য বিলম্বিত কত? 4 বছর। তাহলে এই 24,000কে 5 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে আমি সেই বিলম্বিত বিজ্ঞাপনটা পেয়ে যাব। তাহলে আমি যদি 24,000 টাকা থেকে 19,200 টাকা বিয়োগ করি, তাহলে আমি আগেই বললাম, আমি তো বলছি যে আর্থিক বছরে আমি ব্যয় দেখাবো কত? 4,800। আমরা তো আগেই বুঝে নিলাম যে 4,800 টাকা ব্যয় হবে, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা বিজ্ঞাপন দেখালাম 24,000 টাকা, এটা 5 বছরের জন্য। আমি 24,000কে যদি 5 দ্বারা ভাগ করি, বিলম্বিত কয় বছর? 4 বছর, 4 দ্বারা গুণ করি, তাহলে আমি বিলম্বিত মোট পেয়ে যাবো 19,200 টাকা। তো 24,000 টাকা থেকে 19,200 টাকা বিয়োগ করলে আমাদের ব্যয় হবে 4,800 টাকা। এতটুকুই বিষয়। ওকে, আমাদের বিজ্ঞাপনটাও হয়ে গেল, আয়কর আসবে না, মজুরিটা অলরেডি হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? বিকৃত পণ্যের ব্যয়ে। বিকৃত পণ্যের ব্যয় কোথায়? মোট লাভের আগে আসবে না। ইজারা সম্পত্তি, সম্পদ, জলযান ভাড়া, এটাও জাহাজ ভাড়া, তার মানে এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত ব্যয়, এটা প্রত্যক্ষ খরচ, এটাও বিকৃত পণ্যের ব্যয় হয়ে গেছে। সাধারণ সঞ্চিতি আসবে না, মেশিনারিজ আসবে না। এখন সমন্বয় সমূহ, 1 সমাপনী মজুত পণ্য, বিকৃত পণ্যের ব্যয় হয়ে গেছে। তারপরে হচ্ছে 2 সাধারণ শেয়ার মূলধনের উপর 20% লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটা ঘোষণাকৃত লভ্যাংশ, এটা সংরক্ষিত আয়ে বসবে। আর
চলতি দেয় ভবিষ্যৎ ব্যবস্থায় বসবে, আসলে এটা পরিচালন ব্যয় না। 3 কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে 20,000 টাকা রাখতে হবে, এটাও আমাদের আসলে পরিচালন ব্যয় না। একটি নতুন মেশিন সংস্থাপন ব্যয় 16,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। একটি নতুন মেশিন সংস্থাপন ব্যয় 16,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে মজুরির কাজ তো আমরা আসলে বিক্রিত পণ্যের ব্যয় করছি, এই কাজটা এখানে করতে হবে না। পরের কাজটা এখানে আছে, মেশিনটি 1 জুলাই 2023 তারিখে সংস্থাপন করা হয়। মেশিনের উপর 10% অবচয় ধার্য করতে হবে। এই যে মেশিনের উপর 10% অবচয় ধার্য করতে হবে, এই অবচয়টা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। তাহলে আমরা লিখব মেশিনারিজের অপচয়, এই যে মেশিনারিজের অপচয়। এখন এখানে কি বলছে, একটি নতুন মেশিন সংস্থাপন ব্যয় 16,000 টাকা। এখন মেশিনটার ক্রয় মূল্য কত দেওয়া কি আছে? খালি বলছে এটি নতুন মেশিন সংস্থাপন ব্যয় 16,000 টাকা। যখন শুধু লেখা থাকবে এটি নতুন মেশিন সংস্থাপন ব্যয় 16,000 টাকা, তার মানে রেওয়া মিলে যে মেশিনটা আছে সেই মেশিনকে বুঝাবে। আমরা রেওয়া মিলে দেখতেছি একটা মেশিন দেওয়া আছে 4 লক্ষ টাকা মেশিনারিজ। তাহলে এই 4 লক্ষ টাকার মেশিনারিজ যে রেওয়া মিলে আছে, এই মেশিনারিজটা আমরা 16,000 টাকায় সংস্থাপন করছি। 16,000 টাকায় সংস্থাপন করে ভুল করে আমি মেশিনারির সাথে যোগ না করে ভুল করে কার সাথে যোগ করছি? মজুরির সাথে। ওই ভুলটাকে সংশোধন করার জন্য এখন কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয়ে মজুরি থেকে বিয়োগ করতে হবে, আর স্থায়ী সম্পত্তিতে মেশিনারির সাথে সংস্থাপন ব্যয় যোগ করতে হবে। তাহলে আমি মেশিনারিজ রেওয়ামিলি দেখাইছি কত? 4 লাখ। এই 4 লাখের সাথে আমি কি করব? এখন মেশিনারি সঠিক করার জন্য 16,000 টাকা যোগ করব। তাহলে এখন আমাদের সঠিক মেশিনারিজ কত হবে? 4,16,000। এই 4,16,000 টাকার মেশিনারিজটা আমি কবে সংস্থাপন করছি? আমি সংস্থাপন করছি, স্পষ্ট লেখা আছে 1 জুলাই 2023। আমি যবে সংস্থাপন করব সেই তারিখে বুঝে নিতে হবে আমি ক্রয়ও করছি, কারণ আমি যেদিন ক্রয় করব সেদিনই তো মেশিনটা আমার কারবারে সংস্থাপন করব। আমি কি মেশিনটা ক্রয় করার পর প্রতিষ্ঠানে ফেলিয়ে রাখবো? কারণ আমি যে এত টাকা ইনভেস্ট করতেছি, অবশ্যই আমার এখানে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এই মেশিনারিজটা আমি ইউজ করে মুনাফা অর্জন করব। তাহলে এটা যদি আমি একদিনও বসিয়ে রাখি তাহলে একদিনের জন্য তো আমার লস হবে। তাহলে এখানে যে মেশিনটি সংস্থাপনের তারিখ দেওয়া আছে, এই তারিখ দ্বারা আমাকে বুঝে নিতে হবে ওই তারিখেই আমরা মেশিনটা ক্রয় করছি। তাহলে একটি নতুন মেশিনের সংস্থাপন ব্যয় যে 16,000 টাকা আছে এবং মেশিনটি যে 1 জুলাই তারিখে সংস্থাপন করছি, মানে ওই তারিখে আমি মেশিনটা ক্রয় করছি। তাহলে আমি যদি মেশিনের 10% অবচয় কাটি, তাহলে আমি 4,16,000-এর 10% কাটবো। তো 4,16,000-এর 10% আমাদের কত হবে? আমাদের হবে 41,600 টাকা। এটা কিন্তু 41,600 টাকা হবে বাৎসরিক। কিন্তু আমি মেশিনটা সংস্থাপন করছি কবে? 1 জুলাই। 1 জুলাই যদি সংস্থাপন করি তাহলে 1 জুলাই ক্রয় করছি। তাহলে 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মেশিনের অবচয় দেখাবো কয় মাস? 6 মাস। কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6 মাসের অবচয় হবে না। অবচয় শুরু হবে কবে থেকে? আমি যেদিন সংস্থাপন করছি সেদিন থেকে। সেদিন থেকে তো ব্যবহারজনিত ক্ষয় শুরু হবে। তাহলে আমি ব্যবহার করা শুরু করছি 1 জুলাই। তাহলে জুলাই থেকে ডিসেম্বর 6 মাস আমার সময় অতিবাহিত বা ব্যবহারজনিত যাই বলি না কেন ক্ষয় হবে, এটাকে তো আমরা অবচয় বলি। তাহলে অবচয় হবে গুণন উপরে 6 নিচে 12। তাহলে আমি যদি 41,600-কে 12 দ্বারা ভাগ করে 6 দ্বারা গুণ করি, এক্স্যাক্টলি আমাদের হবে 20,800 টাকা। তাহলে মেশিনের অবচয় হচ্ছে 20,800 টাকা। এই হচ্ছে বিষয়। আর কি কোনো আমাদের ব্যয় আছে মেশিনারিজের অবচয়ের পর? অর্থাৎ আমি এটা কয় নম্বর সমন্বয় পড়লাম? 4 নম্বর সমন্বয় পড়লাম। 5 নম্বর সমন্বয় হয়ে গেছে, 6 নম্বর সমন্বয় হয়ে গেছে। তাহলে আমরা রেওয়া মিল এবং সমন্বয় মিলে যতগুলো পরিচালন ব্যয় ছিল আমরা একে একে সবগুলো লিখে ফেললাম। আমাদের উৎসব, বোনাস, বেতন, বিজ্ঞাপন, ইজারা সম্পত্তি, মেশিনারিজের অবচয়। আমি মেশিনারিজ অবচয়টা সুন্দর করে বুঝালাম কেন আসলে 6 মাস। এই ব্যয়গুলোকে আমি যদি যোগ করি তাহলে পরিচালন ব্যয়ের সমষ্টি পাবো আমি 1,49,600 টাকা। তাহলে কারবার পরিচালনা করতে গিয়ে পরিচালন ব্যয় হয়েছে 1,49,600 টাকা। এই ব্যয়টা আমরা কোথা থেকে করছি? এই ব্যয়টা আমরা করছি মোট লাভ থেকে। আমাদের কারবারে মোট লাভ কত ছিল? আমাদের কারবারে মোট লাভ ছিল 1,36,000 টাকা। তাহলে এই 1,36,000 টাকা থেকে আমি ব্যয় করছি 1,49,600 টাকা। তাহলে আমি যদি 1,36,000 টাকা থেকে 1,49,600 টাকা বিয়োগ করি, তার মানে কি আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি। তাহলে আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় তাহলে আমাদের পার্থক্যটা কি হবে? বিয়োগফল প্রকাশ করবে। এই বিয়োগফল কি মিন করে? আমাদের ক্ষতি মিন করে। তার মানে আমাদের কারবারে আয় বেশি, আয় কম, ব্যয় বেশি। ধরো আয় 8 টাকা, ব্যয় 10 টাকা, তাহলে -2 টাকা। এই -2 টাকা আমাদের ক্ষতি। তাহলে আমাদের আয় 1,36,000 টাকা, ব্যয় 1,49,600 টাকা। তাহলে মাইনাস ফিগার। তাহলে মাইনাস ফিগারটা হিসেব বিজ্ঞান আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখি। এই যে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম 13,600 টাকা। এবার এটাকে কি লিখবো? পরিচালন ক্ষতি। আমরা এতদিন লিখছিলাম পরিচালন মুনাফা বা পরিচালন লাভ। কেন? এখানে প্লাস ফিগার আসছিল, তার মানে এটা আয়ের
জের প্রকাশ করছিল, কিন্তু উল্টো তো আমার এখানে আয় কম ব্যয় বেশি, তাহলে এটা আমাদের নিট ক্ষতি। তাই আমরা লিখলাম পরিচালন ক্ষতি। পরিচালন ক্ষতি, তাহলে পরিচালন ক্ষতি কত টাকা? 13,600 টাকা। আর এই পরিচালন ক্ষতির সাথে এখন আমি কি করব? অপরিচালন আয় যোগ করব। অপরিচালন আয় কোনগুলো? বিক্রয় ব্যতীত অন্যান্য সকল আয়। তাহলে বিক্রয় ব্যতীত কী আয় দেওয়া আছে দেখি আমরা। আমাদের বিক্রয় ব্যতীত আয় যদি দেখি আমাদের এই অঙ্কে, বিক্রয় ব্যতীত আয় শুধু আমরা দেখতেছি এখানে একটা আছে, সেটা শেয়ার হস্তান্তর ফি। শেয়ার হস্তান্তর ফি জিনিসটা কি? পাবলিক লিমিটেড কোম্পানিতে যারা শেয়ার ক্রয় করে, এই শেয়ার মালিকানা অবাধে হস্তান্তরযোগ্য। ধরো আমি একটা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করছি, আমি এই শেয়ারটা অন্য একজনকে হস্তান্তর করে আমি ওই কোম্পানি থেকে রিলিজ নিতে পারবো। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, যার তার কাছেই শেয়ারটা হস্তান্তর করা যায়। আমি যদি আমার শেয়ারটা অন্যজনকে হস্তান্তর করি, তখন কোম্পানি শেয়ার রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করার জন্য যার কাছে শেয়ারটা হস্তান্তর করছি তার কাছ থেকে একটা ফি নেবে, যেটাকেই শেয়ার হস্তান্তর ফি বলে। তাহলে আমি যে আমার শেয়ার আরেকজনকে হস্তান্তর করলাম, এই শেয়ার হস্তান্তরটা শেয়ার রেজিস্টারে এন্ট্রি করার জন্য, মালিকানা পরিবর্তনের এন্ট্রি করার জন্য কোম্পানি যার কাছে আমি শেয়ার হস্তান্তর করলাম তার কাছে একটা ফি নেবে, বা আমার কাছে একটা ফি নেবে। এই ফিটাকেই আমরা বলতেছি শেয়ার হস্তান্তর ফি, যা কোম্পানির আয় তাই ক্রেডিট দিকে আছে। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে শেয়ার হস্তান্তর ফি কারবারের আয়। আয় বলতে বিক্রয় ব্যতীত অন্যান্য সকল আয়, এটা অপরিচালন আয়। তাই আমি লিখবো, দেখো যোগ, এই যে যোগ অপরিচালন আয়, লিখে কি লিখবো? শেয়ার হস্তান্তর ফি। অপরিচালন আয় হিসেবে আর কি থাকে? উপভাড়া থাকতে পারে, কমিশন প্রাপ্তি থাকতে পারে, বিনিয়োগের সুদ থাকতে পারে, এগুলা কোনো কিছুই নাই। শুধু কি আছে? শেয়ার হস্তান্তর ফি। কত টাকা আছে? 2,400 টাকা। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু প্লাস, কারণ যোগ করছি। তাহলে মাইনাস থেকে প্লাস, আবার বিয়োগে হবে, কিন্তু এটা বিয়োগ হবে। তাহলে 13,600 নিট পরিচালন ক্ষতি, সেখান থেকে আমি যোগ করব কত? অর্থাৎ মাইনাস থেকে যোগ করব কত? 2,400। তাহলে ক্ষতিকে কমাবে। তাহলে আমি যদি 13,600 থেকে আমি যতই যোগ লিখি বিয়োগ করি, তাহলে আমার এখন নিট ক্ষতি কত? এই দেখো, নিট ক্ষতি 11,600। আরেকটা বিষয় বলি, এখানে নিট ক্ষতি কেন? কারণ আমরা তো যোগ অপরিচালন আয় লিখছি, আমাদের তো অপরিচালন ব্যয় আছে, এই অঙ্কে অপরিচালন ব্যয় নেই। যেহেতু অপরিচালন ব্যয় নেই, তাই আর অপরিচালন ব্যয় কথাটা আমরা লিখবো না, না লিখে সরাসরি লিখছি যোগ অপরিচালন আয় শেয়ার হস্তান্তর ফি যোগ করে আমরা কিন্তু নিট ক্ষতি পেলাম 11,200। ওটাকে ফার্স্ট বারে রাখলাম, দিয়ে নিট ক্ষতি লিখে আমরা অঙ্ক শেষ করলাম। আমাকে প্রশ্নে কি বলছে? যে ক্ষয়ে যে মোট লাভ 1,36,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের এই কারবারে আমরা নিট ক্ষতি পেলাম 11,200 টাকা। এই 11,200 টাকা আসলে এই কারবারের নিট ক্ষতি। তাহলে আমরা খুব সহজে ক্ষয়ের আনসার করতে পারলাম। খ আমাদের ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান করব। গয়ে বলছে রক্ষিত আয় বিবরণীর জের 1,50,600 টাকা ধরে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ এক্স্যাক্টলি কোথায় নির্ণয় করি? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। আমরা আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করি? একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে তার নির্ণয়ের জন্য, এবং পক্ষান্তরে কারবারে মোট কত টাকার শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায় আছে এটি নির্ণয় করার জন্য মূলত আমরা হিসাবকালের শেষের দিনে ওই দিনের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। তার মানে আমাকে এইখানে কিন্তু স্পষ্ট বলে দিছে সমাপনী রক্ষিত আয়ের জের 1,50,600 টাকা প্রশ্নে দিয়ে দিছে, ধরে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাকে কিন্তু প্রথমে মোট সম্পদ নির্ণয় করতে হয়, তারপরে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করতে হয়, পরের অংশটা আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে আমি কি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব? আমি লিখব গ, আমি কোম্পানির নাম দিব, দিয়ে লিখব আর্থিক অবস্থার বিবরণী, ব্র্যাকেটে লিখব আংশিক, তার নিচে লিখব 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য, দিয়ে টাকার ঘর 3টা করব। এই লিখব মালিকানা সত্ত্ব ও দায়, টাকা টাকা টাকা, টাকার ঘর 3টা করব। আমরা মালিকানা সত্ত্ব ও দায়ে এখানে 2টা পার্ট করব। প্রথমে কোম্পানির মালিকানা সত্ত্ব, তারপরে দায়। প্রথমে আমি কোম্পানির মালিকানা সত্ত্ব বের করব। কোম্পানির মালিকানা সত্ত্ব 6টা আইটেম নিয়ে গঠিত। আমি বারবার তোমাদেরকে বলতেছি, শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল, শেয়ার অধিহার, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, সমাপনী সংরক্ষিত আয়ের জের। এই 6টার মধ্যে আমরা কখনো 4টা পাবো, কখনো 3টা পাবো, কখনো 2টা পাবো, কখনো 5টা পাবো, কখনো 6টাই পাবো। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা এই অঙ্কে দেখব এই 6টার মধ্যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব হিসাবে কয়টা আছে। তাহলে আমরা প্রথমেই তো শেয়ার মূলধন পাবোই প্রত্যেকটা অঙ্কে। তাহলে আমরা প্রথমেই আমাদের এই অমিল থেকে শেয়ার মূলধন লিখবো, যে সাধারণ শেয়ার মূলধন এই প্রতিষ্ঠান
4 লক্ষ টাকা শেয়ার বিক্রি করছে, এটা বিলিকৃত শেয়ার, তাহলে আমরা লিখবো শেয়ার মূলধন, এই যে দ্বিতীয় ঘরে 4 লক্ষ টাকা। শেয়ার মূলধন লেখার পর আমরা রেওয়া মিল থেকে আনবো সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল। আমরা দেখতেছি সাধারণ সঞ্চিতি আছে, এই যে সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা। এটার কিন্তু কোনো সমন্বয়ে কাজ করি নেই। এটার কি কাজ থাকে? নির্লাভে টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলে। তাহলে আমরা কি আসলে সাধারণ সঞ্চিতি তহবিলে কোনো টাকা স্থানান্তর করছি? সমন্বয়ে নাই। তাহলে আমরা সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে 1 লক্ষ টাকা আছে, এটাই লিখবো। এই যে সাধারণ সঞ্চিতি আমরা লিখবো 1 লক্ষ টাকা। ওকে, এরপরে আমরা কি লিখবো? সাধারণ সঞ্চিতি লেখার পর রেওয়া মিল থেকে আনবো শেয়ার অধিহার। আমাদের এই রেওয়া মিলে শেয়ার অধিহার নাই, থাকলে আমরা আনতাম। তারপরে আমরা রেওয়া মিল বা সমন্বয় দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে আনতে পারি। লভ্যাংশ সমতাকরণ তহবিল এই অঙ্কে নাই। তারপরে আনতে পারি প্রতিপূরক তহবিল, এই অঙ্কে নাই। সর্বশেষে আমি আনবো সমাপনী সংরক্ষিত আয় বা রক্ষিত আয়ের জের। আমাদের এই অঙ্কে আছে, আমাদের গয়ে বলে দিছে রক্ষিত আয় বিবরণীর জের 1,50,600 টাকা ধরে মোট দায় ও মালিকের সত্ত্বের পরিমাণ নির্ণয় করে এই যে লিখবো সমাপনী রক্ষিত আয়। কত লিখবো? 1,50,600 টাকা। তাহলে এই তিনটার সমষ্টি হবে আমাদের শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। তাহলে এই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব কত টাকা? 6,50,600 টাকা। ওকে, আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব দায়। আমরা যখন দায় লিখি, দায়টাকে দুইটা ভাগে বিভক্ত করে লিখি। প্রথমে দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র, তারপরে চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে প্রথমে দেখি আমাদের রেওয়া মিলে দীর্ঘমেয়াদী দায় তথা ঋণপত্র আছে কি না। আমরা যে অঙ্কটা করতেছি এখানে ঋণপত্র নেই, এই প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করেনি, বাতিল। তারপরে কি লিখব? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে আমরা লিখব শিরোনাম চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা দুইটা পার্ট এখানে আছে, একটা পার্ট আছে চলতি দায় আর একটা পার্ট আছে ভবিষ্যৎ ব্যবস্থা। প্রথমে চলতি দায়গুলো লিখব। আমরা জানি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে জেনে আসছি আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠানে নর্মালি চলতি দায় 5টা থাকে, এটা নিয়মিত। অনিয়মিত 2-1টা আছে, নিয়মিতটা আমরা আগে আয়ত্ত করব। নিয়মিত চলতিতে 5টা কী কী? প্রথমে ব্যাংক জমাতিরিক্ত, তারপরে প্রদেয় বিল বা প্রদেয় নোট, তারপরে প্রদেয় হিসাব, তারপরে বকেয়া ব্যয়, তারপরে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। এই 5টা, এই 5টার মধ্যে এই অঙ্কে প্রথমে রেওয়া মিলে খুঁজবো আমরা। প্রথমগুলো রেওয়া মিলে থাকবে। ব্যাংক জমাতিরিক্ত এই অঙ্কে নাই, প্রদেয় বিল এই অঙ্কে নাই, প্রদেয় হিসাবও এই অঙ্কে নাই। এমন আমরা একটা অঙ্ক করতেছি এই অঙ্কে রেওয়া মিলে প্রদেয় হিসাবও নাই, বাতিল। 3টা নাই, বাতিল। 4 নম্বরে বকেয়া ব্যয়সমূহ আছে, বকেয়া ব্যয় আছে। এই যে 1 মাসের বেতন বকেয়া আছে। আমরা আয় বিবরণী প্রস্তুত করার সময় বেতন 1 মাসের 8,000 টাকা বকেয়া দেখিয়েছিলাম, বেতনের সাথে যোগ করছিলাম। তাহলে বকেয়া বেতন মানে কি? কর্মচারীকে 1 মাসের বেতন আমরা পরিশোধ করিনি। এই বছর টাকার স্বল্পতা ছিল, তাই কর্মচারীকে 1 মাসের বেতন দেওয়া হয়নি। এটা কবে পরিশোধ করব? আগামী বছরে গিয়ে পরিশোধ করব। যতদিন পর্যন্ত পরিশোধ করিনি ততদিন পর্যন্ত চলতি দেয়, তাই আমরা লিখব বকেয়া বেতন এই 8,000 টাকা। ওকে, এরপরে আমরা আসবো অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, দেখবো আছে কিনা। আসলে এই অঙ্কে কোনো অগ্রিম আয় বা অনুপার্জিত আয় নেই, তাই লিখবো না। আমাদের চলতি দায়ের পার্ট শেষ। এখন আমরা আসবো ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থায় কী কী আসে? ভবিষ্যৎ ব্যবস্থায় প্রথমে আমরা যেটা আনি সমন্বয় থেকে নতুন আয়কর সঞ্চিতি। আমাদের এখানে সমন্বয়ে নতুন আয়কর সঞ্চিতি নাই। তারপরে আমরা আনি ঘোষণাকৃত লভ্যাংশ, এটা অঙ্কে আছে। এই যে 2 নম্বর সমন্বয়ে সাধারণ শেয়ার মূলধনের উপর 20% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তারপরে আমরা হিসাবকাল শেষে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করছি 20%। আমরা যে বছর লভ্যাংশ ঘোষণা করি ওই বছর লভ্যাংশ প্রদান করতে পারি না। আমরা যত টাকা লভ্যাংশ ঘোষণা করি, যেহেতু এই বছর দিতে পারবো না, আগামী বছরে দিব। যতদিন পর্যন্ত লভ্যাংশটা আমি দেই নাই ততদিন পর্যন্ত এটা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় আমরা দায় হিসেবে লিপিবদ্ধ করি। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশটা হচ্ছে আসলে এক্স্যাক্টলি দায়। যতদিন পর্যন্ত শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশটা পরিশোধ করতেছি না, কারবার শেয়ার হোল্ডারদের প্রতি ঋণী আছে, এই জন্য ঘোষণাকৃত লভ্যাংশ আমরা চলতি দায়ে লিখি। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ আমরা লিখব। ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার মূলধনের কত পার্সেন্ট? 20%। আমরা যদি আমাদের শেয়ার মূলধন দেখি, আমাদের শেয়ার মূলধন 4 লক্ষ টাকা আছে। 4 লক্ষ টাকার 20% হচ্ছে 80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে চূড়ান্ত লভ্যাংশ, যা এই বছরে আমি ঘোষণা করলাম আমি আগামী বছর জানুয়ারির 5, 10, 15, 20 তারিখের মধ্যে পরিশোধ করব। যেদিন পরিশোধ করব এক্স্যাক্টলি আমার দায় হ্রাস পাবে। তাহলে আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ হয়ে গেল। তারপরে আমাদের আসবে কল্যাণ তহবিল। কল্যাণ তহবিল নাই, কিন্তু আমাদের আছে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ড কল্যাণ তহবিল সেম বিষয়। কল্যাণ তহবিল আসলে কল্যাণকর কাজের জন্য আমরা কর্মচারীর জন্য ফান্ড তৈরি করি, আর প্রভিডেন্ট ফান্ড বলতে কর্মচারী রিটায়ার্ড হওয়ার পর এককালীন যে একটা সুবিধা পাবে সেটা কিন্তু প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড যেহেতু কর্মচারীর জন্য, এটাই
আসলে ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দেওয়া ভবিষ্যৎ ব্যবস্থা, প্রভিডেন্ট ফান্ডও। তাহলে কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড কত টাকা স্থানান্তর করতে হবে? 20,000 টাকা। এই লিখবো প্রভিডেন্ট ফান্ড 20,000 টাকা। তাহলে আমরা চলতি দায় এখানে পাইলাম, বকেয়া বেতন একটা, ভবিষ্যৎ ব্যবস্থা পেলাম 2টা। আমাদের এই অঙ্কে আর কোনো কিছু নাই। এই 3টা দফা যদি যোগ করি 1,08,000 টাকা। তাহলে আমরা যদি এই 1,08,000 টাকা আর শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব 6,50,600 টাকা যোগ করি, তাহলে এক্স্যাক্টলি আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল মোট মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ আমরা পেয়ে যাব। তাহলে আমরা এই 6,50,600 সাথে 1,08,000 যোগ করলে আমরা ফলাফল পাবো 7,58,600। এটাই হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ, যেটা আমাকে গয়ে নির্ণয় করতে বলছে। গয়ে আমাকে কি নির্ণয় করতে বলছে? রক্ষিত আয় বিবরণীর যে 1,50,600 টাকা ধরে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে এক্স্যাক্টলি এই ফলাফলটাই হচ্ছে আমাদের এই রেজাল্ট। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।